আসসালামু আলাইকুম। আজকে একটু মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে কথা বলি। মালয়েশিয়া কলিং ভিসা বর্তমান অবস্থা কি আসলে? তো আপনারা সেটা কম বেশি সবাই জানেন মূলত এটা স্টাক হয়ে আছে। এটা ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত এটার একটা অনুমোদন বা অ্যাপ্রুভাল দেওয়ার কথা চলছিল। এখন অ্যাপ্রুভালটা কিভাবে নিবে? যেমন গত সেপ্টেম্বরের এখন অ্যাপ্রুভালটা কিভাবে নিবে? যেমন এই সেপ্টেম্বরের ১৭ তারিখ ছিল আ এই অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করার একটা আ প্রক্রিয়া ছিল আরকি। শুরু হইছে এই সেপ্টেম্বর থেকে। তো এখন কারা এপ্লাই করবে? ধরেন এখানে যে কোম্পানিগুলো আছে, যাদের ওই ধরনের সক্ষমতা আছে যে যারা বাইরে থেকে লোক এনে তাদের কোম্পানিতে কাজ করাইতে পারবে, তাদের কোম্পানিতে এভেইলেবল কাজ আছে। তো ওই সমস্ত কোম্পানিগুলা হচ্ছে এটার জন্য এপ্লাই করতে পারবে মালয়েশিয়ার গভর্নমেন্টের কাছে। তো এটা শুরু হয়েছে এই সেপ্টেম্বরের ১৭ তারিখ থেকে। অর্থাৎ কোম্পানিগুলো এখন এপ্লাই করবে দেন ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যে তো এগুলা অ্যাপ্রুভাল দেওয়া শুরু করবে যে এই কোম্পানিগুলা এই দেশ থেকে এত লোক নিয়ে আসতে পারবে। আমি যতটুকু জানি সেটা হচ্ছে এটা। তো এখন দেখেন সিন্ডিকেট একটা সমস্যা রয়ে গেছে আমাদের দেশে। সবচেয়ে বড় সিন্ডিকেটটা শুধু আমাদের কর্মীরা যখন এখানে আসে। জি টু জি এই প্রসেসে গভর্নমেন্ট টু গভর্নমেন্টের এই প্রসেসে সর্বমোট খরচটা হয় ৭০-৮০ হাজার টাকা সামথিং প্লাস মাইনাস একটু এদিক সেদিক হইতে পারে। তো এখন আপনারা জানেন ইন্ডিয়া থেকে একটা শ্রমিক এদেশে আসে কত টাকা খরচ করে। আপনারা জানেন মিয়ানমার থেকে কত টাকা খরচ করে আসে, নেপাল থেকে কত টাকা খরচ করে আসে। কিন্তু এটা যখন আমাদের দেশ থেকে হয় তখন দেখেন যে টাকার পরিমাণ এক লাফে অনেক গুণ বাইরা যায়। যেমন ধরুন এই ৭০-৮০ হাজার টাকা খরচের জায়গায় সেটা হয়ে যায় ৫ লাখ, ৫.৫ লাখ। তাইলে এই বিশাল বড় সিন্ডিকেটটা কেন? এটা কি কারণে হয়? এটার জন্য আসলে দায়ী কারা? এটার বিরুদ্ধে কি আসলে কোনো অ্যাকশন নেওয়া যাবে না? একটা নেপালে মানুষ যদি ২ লাখ টাকা খরচ করে এদেশে আসতে পারে, তাইলে আমরা ২ লাখ টাকায় পারি না কেন? একটা ইন্ডিয়ান শ্রমিক যদি ২-২.৫ লাখ টাকা দিয়ে এই জায়গায় আসে, ১.৫ থেকে ২-২.৫ লাখ টাকার মধ্যে, তাইলে আমরা কেন পারি না? তো এখন কথা হইছে, এটার পেছনে জড়িত কারা? তো এই সিন্ডিকেট সমস্যার কারণে আমরা খুব একটা সমস্যায় হয়তো এবারও পড়তে যাইতেছি। দেখবেন যে অন্যান্য দেশ থেকে লোক চলে আসবে কিন্তু সিন্ডিকেট ঝামেলার কারণে আমাদের দেশ থেকে আর আসতেছে না বা আমরা পাইতেছি না ওইরকম কোটা। যে কতজন আসবে বা কেমন কি? অথবা পাইলেও অথবা পাইলেও সেটার পরিমাণ হবে ৫, ৫.৫ এরকম ৬ পর্যন্ত চলে যাবে। তো এই যে ঝামেলাগুলা হয়, এ আপনি দেখেন এই দেশে অনেক ফরেন ওয়ার্কার বলতে বাংলাদেশিরাই সবচেয়ে বেশি। আপনি যদি অপারেসি হয় বাংলাদেশিরাই সবচেয়ে বেশি ধরা খায়। ঠিক আছে? তো এই ঝামেলাগুলা কেন হয় আসলে? এই সিন্ডিকেটের সবচেয়ে বড় একটা সমস্যা হইছে কোম্পানিগুলা লোক নিয়ে আসে যাদের পর্যাপ্ত আসলে কাজ নাই। তারা শ্রমিকগুলা নিয়ে আইসা বেকার বসায় রাখে, কাজ দিতে পারে না এই সমস্যা। পরবর্তীতে ওরা অবৈধ হয়ে যায়। তো এই ঝামেলাগুলা যে বারবার ফেস করা লাগে এগুলার বিরুদ্ধে কি কোনো কাজ আসলে করা যাবে না? এগুলা নিয়ে কি আসলেই কোনো স্বচ্ছ বা কোনো honest এর যে ব্যাপারটা থাকে যে কোনো syndicate ছাড়া কি আসলেই কোনো কাজ হবে না? চাইলেই তো সবকিছু সম্ভব। তাইলে এই ব্যাপারগুলা যদি সুষ্ঠুভাবে সবকিছু করা হয় তাইলে হয়তো আমাদের বাংলাদেশের শ্রমিকরা একটু কম টাকায় আসতে পারবে। কিন্তু সেটা কখনো হবে কিনা আমি জানি না বা আমরা জানি না আদৌ। তো সামনের বছর থেকে কলিং এ লোক আসা শুরু হবে। এখন দেখা যাবে বাংলাদেশ থেকে কয়জন আসে বা কিভাবে আসে ওই টাকার পরিমাণ কত যায়। কিন্তু সবচেয়ে বেশি মানে দুর্ভাগ্যের ব্যাপার মানে এটা শুধু আমরাই হজম করি। আমরা বাংলাদেশীই সেটা শুধু ভুক্তভোগী। একটা নেপালের মানুষ যখন এখানে আসে এত কম টাকা খরচ করে তাদের ভিসা কোম্পানি সবকিছু কোম্পানি তাদের কোনো প্রবলেম হয় না। শুধু প্রবলেমটা হয় আমাদের। আমরা আসি এমন একটা কোম্পানিতে আপনারা দেখবেন যে গত কলিং এ যারা আসছে আমি এমনও দেখছি যে অনেক মানুষ এই যে বুকিত বিনতাকে মসজিদে পর্যন্ত ঘুমাইছে। ঠিক আছে? বা বিভিন্ন জায়গায় কাজ পায় নাই। তারা দিনের পর দিন অনাহারে ছিল। অনেক মানুষ চলে গেছে। তো এই যে এতগুলা টাকা খরচ করে আইসা যদি দেখে যে কাজ নাই, ঠিকমতো বেতন পাওয়া যায় না, কে কোম্পানি, কে ওনার, কে কি কোনো কিছু কোনো হদিস নাই। তাইলে এগুলার দায়ভার আসলে কে নিবে? একটা মানুষ যখন আসে বিদেশে সে তার সর্বোচ্চটুকু শেষ করে তারপর আসে। বেশিরভাগ মানুষ লোন করে আসে, কিস্তি নিয়ে আসে। তাইলে এই যে যন্ত্রণাগুলা শুধু আমরা সহ্য করি, এগুলা কেন? একটা নেপালের মানুষ তো তাদেরকে তো এই যন্ত্রণা সহ্য করতে হয় না। একটা ইন্ডিয়ান শ্রমিক যখন আসে তাদেরকে তো এই যন্ত্রণা সহ্য করতে হয় না। তাইলে শুধু আমরাই কেন ভুক্তভোগী? এটা নিয়ে কি কাজ করার আসলেই কিছু নাই? আপনার এক্সাক্ট প্রপারলি যদি ৫,০০০ কর্মীও বাংলাদেশ থেকে আনে বা ২,০০০ ও যদি আনেন, একদম প্রপার ওয়েতে আনা হোক। এটার মধ্যে যদি সিন্ডিকেট হয়ও, তাইলে এই সিন্ডিকেটের পরিমাণটা হোক অল্প। ৭০,০০০ ৮০,০০০ টাকার একটা ভিসা জি টু জি প্রসেসের, এই ভিসা সর্বোচ্চ গেলে ২ লাখে যাইতে পারে। ২.৫ লাখে যাইতে পারে। লেটস সে ৩ লাখ পর্যন্ত যাইতে পারে সর্বোচ্চ। কেন সেটা ৫ লাখ, ৫.৫ লাখ পর্যন্ত গিয়া ঠেকে? এই সিন্ডিকেট যতদিন পর্যন্ত বন্ধ না হবে ততদিন পর্যন্ত প্রবাসীরাই ভুক্তভোগী, ততদিন পর্যন্ত দেখবেন যে বিভিন্ন দেশে আমাদের সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাইতেছে। অলরেডি শুরু হয়ে গেছে।
শুরু হয়ে গেছে অলরেডি। দুবাই বাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞা দিয়ে দিছে। তো কেন দিবে না? যেই দেশে এত ভেজাল, এই দেশে ভিসা নিষেধাজ্ঞা দিবে না কেন আমারে বলেন? কেন দিবে না? তো এই হচ্ছে মালয়েশিয়ার বর্তমান কলিং ভিসা অবস্থা। এখন যারা এসবের সাথে জড়িত, যদি তারা একটু সততার সাথে, একটু এই সিন্ডিকেট প্রথাটা ভেঙে, যে জায়গায় টাকা না দিলে না হয়, ওই জায়গায় কিছু, কিছু টাকা দিয়ে যদি মানে সর্বোচ্চ চেষ্টাটুকু করা হয়, এটা আসলেই সমাধান সম্ভব। তো এখন দেখা যাক কি হয়। আর আপনারাও আ সবকিছু মানে চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া কোথাও মেডিকেল বা কোথাও টাকা-টুকা জমা দিয়ে বইসা থাইকেন না। সবকিছুই এখনো কোনো কিছুই আসলে এখনো ঘোষণা হয় নাই। মূলত লোক আসবে আগামী বছর থেকে। কোম্পানিগুলাকে এখন অ্যাপ্রুভাল দেওয়া হবে গভর্নমেন্টের থেকে। আর আমাদের বিষয়ে এখনো কোনো কথা হয় নাই। কারণ সিন্ডিকেট ঝামেলা। এগুলা আগে শেষ করবে, এই ঝামেলা শেষ করবে, দেন বাংলাদেশী কতজন আসতে পারবে, দেন হয়তো একটা আ সিদ্ধান্ত জানানো হবে আরকি। ধন্যবাদ সবাইকে।